আসসালামু আলাইকুম সবাইকে, যারা আজকে আমার ভিডিওটা দেখবা পুরাটা এবং আমার সাথে থাকবা পুরো সময়টা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সলভ করতে যাচ্ছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রেরিত উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি অ্যাসাইনমেন্টের সমাধান। তো এই অ্যাসাইনমেন্টটি মূলত কণিক নিয়ে তৈরি করা। তো আমাদের অনেকেরই কণিকে প্রবলেম আছে এবং আমরা কণিক অ্যান্সার করতে আসলে মানে গিয়ে হিমশিম খাই, ঠিক আছে। তো আমাদের এই কণিক নিয়ে আমাদের আজকে মোটামুটি পুরো অ্যাসাইনমেন্টটা থাকতে হবে। তো আমাদের যে সামনেই দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে কোয়েশ্চেন আছে টোটাল 5টা, ক, খ, গ, ঘ এবং ঙ, ঠিক আছে। তো এই যে 5টা প্রশ্ন, তো এই 5টা প্রশ্ন কিন্তু অসংখ্য সূত্র, অসংখ্য তথ্যাবলীর মাধ্যমে আমরা সলভ করব। তবে আমরা একটা আজকে কাজ করব, আমরা যখন যে অঙ্কটা করব তার আগে এটার একটু ব্যাকআপ বা ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিব যে এটা আসলে কিভাবে আসছে। মানে সর্বনিম্ন যতটুকু না জানলেই না, আমরা জাস্ট অঙ্কগুলো করে চলে যাব এরকম না। যেহেতু তোমাদের এই অ্যাসাইনমেন্টটা এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য নেওয়া, তাহলে আমরা এই 5টা অঙ্ক আসলে অঙ্কের বেসিক হিসেবে করব। আমি জাস্ট করেই দিব এরকম না, এবং তোমরা জাস্ট তুলেই যাবা এরকম কিন্তু হবে না, ঠিক আছে। তো ভিডিওটা একটু হালকা লং হবে এই জন্য, কারণ এটা তোমরা ক্লাসের মতো করে বুঝতেছো। ওকে, তাহলে চলো প্রশ্ন দেখি। আমাদের উদ্দীপকে দেখো, এখানে দেখাই যাচ্ছে আমাদের উদ্দীপকে কি আছে। আমি যদি এখান থেকে তোমাদের মার্ক করে দেখাই, দেখো উদ্দীপকে দুইটা পার্ট আছে, একটা ইকুয়েশন আছে, আরেকটা বলছে নিচের চিত্রটা লক্ষ্য করতে। তো চিত্র দেখে সবাই চিনে ফেলছো অলরেডি, এটা একটা উপবৃত্তের চিত্র। আর ক নাম্বার আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এটা যাই হোক। তো আমাদের দেখো এই শিখন ফলগুলো যে আমরা আজকে এই 5টা প্রশ্ন সলভ করার মাধ্যমে এই 6টা শিখন ফল অর্থাৎ 6টা জিনিস আসলে শিখতে পারবো, ঠিক আছে। তো এই 6টা জিনিস যদি আমরা না শিখে শুধু শুধু দেখে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিই, আসলে এটা উদ্দেশ্যটা ব্যাহত হয়। চমৎকার কিছু প্রশ্ন আছে আমাদের সামনে, এবং এর মধ্যে আমাদের এই যে নাম্বার যে কোয়েশ্চেনটা, এই নাম্বার কোয়েশ্চেনটা অলরেডি তোমাদের সবার মানে যেটা লক্ষ্য থাকে, তো বইটা অলরেডি চলে আসছে এবং এটা হুবহু ওই প্রশ্নটাই দেওয়া হয়েছে। তো বইটা অ্যাকচুয়াল সালটা আমার খেয়াল নাই, তো যখন আমরা সলভ করবো তখন এটা আমি বলে দিবনি, বাট এটা ডিরেক্ট বুয়েট কোয়েশ্চেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, তো আমরা চলো দেরি না করে সলভ করতে চলে যাই। আমাদের টোটাল মার্কস 16 এন্ড আমরা ইনশাআল্লাহ এটা সলভ করলে 16 পাবো, তবে আমরা সেটা অবশ্যই বুঝে বুঝে সলভ করবো। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে আমি তোমাদের সামনে বোর্ড নিয়ে আসতেছি। তো দেখো তোমাদের সবার সামনে বোর্ড চলে আসছে। তো বোর্ড যেহেতু চলে আসছে, আমরা এবার একটু ভেঙে ভেঙে কোয়েশ্চেন গুলা দেখি, ঠিক আছে। যেমন দেখো তোমাদের সামনে এখন আসবে, দেখো আমি জাস্ট ভেঙে প্রশ্নটা নিয়ে আসছি। এই প্রশ্নটা কি নিয়ে গঠিত? একটা প্যারাবোলা নিয়ে গঠিত, ঠিক আছে। এই প্রশ্নটা আমাদের কি নিয়ে? প্রশ্নটা মেইনলি একটা প্যারাবোলার কাহিনী বলছে, প্যারাবোলা। তো আমরা প্যারাবোলা সবাই চিনি। আচ্ছা, তো এই প্যারাবোলাটা কোন বিন্দুগামী বলছে? প্যারাবোলাটা এস বিন্দুগামী। তো আমাদের এস আবার কোথা থেকে আসছে খেয়াল করো, এই যে ছবিতে যে এসটা ছিল, আমাদের যে ছবিতে এসটা ছিল, এটা আসলে সেই বিন্দুগামী। দ্যাট মিন্স এটা আমাদের কত বিন্দুগামী? 30 বিন্দুগামী ধরে অঙ্ক করতে হবে। তাহলে আমরা চলো বুঝেই গেলাম যে এসটা আমাদের আমরা লিখে রাখি, এটা আমাদের 30 বিন্দুগামী। ভালো কথা। তো এই প্যারাবোলার আমাকে বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক একটা, অক্ষরেখা দুইটা, নিয়ামক রেখার সমীকরণ। টোটাল 3টা প্রশ্ন আছে এখানে, আমাদেরকে 3টা টোটাল সলভ করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে আসলে সলভ করবো এবং কিভাবে মার্কস দিবে আমার টিচার, ঠিক পাশেই কি সুন্দর করে লেখা আছে। দেখো আমাদের প্রথম টার্গেট হবে পি বের করা। আমরা নিচ থেকে আসলে উপরে উঠবো, আমাদের টার্গেট হবে পি বের করা, এরপর উপকেন্দ্র বের করা, এরপরে যা যেভাবে লেখা আছে এভাবে আমরা বের করে যাব এবং এটা আমরা ফুল মার্কস পেয়ে যাব। তাহলে এখন কথা আমরা এইটা যাওয়ার আগে যে 4টা জিনিস আমাকে বলছে, যে প্যারাবোলা এবং তার একটা উপকেন্দ্র বা এস বিন্দুগামী অবস্থা আছে। তো আমরা এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ, এই 3টা জিনিস একটু বুঝে আসি যে ব্যাপারগুলো আসলে কিভাবে প্রকাশ করে। তাহলে তোমাদের সামনে এখন আমরা একটা প্যারাবোলা আঁকার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরাও খাতায় মাস্ট একটু ড্র করবা, ড্র করলে একটু আসলে শেখা শেখা ফিল আসবে। আমি প্রথমে এখান থেকে নিয়ামক রেখাটা নিলাম। আমরা জানি যেটা স্ট্যান্ড হয়ে থাকে বা আমরা যেটা লম্ব ভাবে নেই, তাকে আমরা কি বলি? তাকে আমরা এখানে নিয়ামক রেখা নামে কল করি, তাই না? এক্স্যাক্টলি।
আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটা রেখাটা নিই। সেই রেখাটাকে আমরা কি রেখা বলি? এই রেখাটাকে আমরা অক্ষরেখা বলি। অক্ষরেখা কি জিনিস? সেটা হচ্ছে নিয়ামক রেখার উপর লম্ব। তাহলে আমরা নিয়ামক রেখা আমরা জাস্ট নাম দিয়ে রাখি, এটার নাম হচ্ছে নিয়ামক রেখা। এটার নাম হচ্ছে আমরা জানি নিয়ামক রেখা। তাহলে এটার নাম হচ্ছে আমাদের কি? এটার নাম হচ্ছে অক্ষরেখা। ওকে, এটার নাম হচ্ছে আমাদের কি? অক্ষরেখা। তাহলে আমাদের অক্ষরেখা আসলে কাকে বলে বলতো? যে সরল রেখাটা নিয়ামকের রেখার উপর লম্ব হয় তাকে আমরা কি বলি? অক্ষরেখা বলি, ঠিক আছে? এবং অবশ্যই এই অক্ষরেখাটা আমাদের উপকেন্দ্র দিয়ে যেতে হয়। আমরা উপকেন্দ্র উপকেন্দ্র সম্পর্কে আই হোপ সবার আইডিয়া আছে। এটা আমি আর বিস্তারিত বলতেছি না, এটা তোমরা অলরেডি পারবা। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস বের করলাম। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু নিতে হবে। আমরা ধরো এই যে এই পয়েন্টটা মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এদিক দিয়ে হচ্ছে প্যারাবোলাটা যায়। এটাকে আমরা মেনশন করতে পারি অ্যাজ এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ওকে, তাহলে আমরা শীর্ষবিন্দু পেয়ে গেলাম, অক্ষরেখা পেয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা উপকেন্দ্র ধরবো। আচ্ছা, তো ওই উপকেন্দ্র ধরার সময় অনেকের অনেক রকম একটা অবস্থা থাকে। তো আমরা নর্মালি যেখানে শীর্ষবিন্দু ধরেছি তার সমান একটু দূরত্বে জাস্ট এখানে হচ্ছে আমরা একটা বিন্দু ধরলাম, সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্রকে নর্মালি এস দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু হচ্ছে ক্লিয়ার। তাহলে এবার হচ্ছে আমরা যদি একটা প্যারাবোলা ড্র করি, খেয়াল করো, আমরা যদি একটা প্যারাবোলা ড্র করি যেটা হচ্ছে অবভিয়াসলি কি দিয়ে যাবে? শীর্ষবিন্দু দিয়ে যাবে। এটাকে প্যারাবোলা হচ্ছে, আমি এখান থেকে উম, এখান থেকে গেছে, এটা হচ্ছে সাপোজ এখান থেকে গেছে। ধরো এরকম একটা চেহারা, ঠিক আছে? এখানে আমরা শেপ আনতে টাফ হয়ে যাচ্ছে, কজ এটা একসাথে আসে না। তো এটা আমরা ধরলাম এটা একটা প্যারাবোলার শেপ। অবভিয়াসলি এটা একটা সুন্দর শেপ আসে। ওকে, তাহলে এইখান থেকে আমাদের আমরা যদি নামকরণ করি, ধরো আমাদের এটা হচ্ছে এম, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আমাদের এম ড্যাশ। তাহলে আমাদের এখানে নিয়ামকটা কি? নিয়ামকটা হচ্ছে এম জেড এম ড্যাশ। ওকে, এটা হচ্ছে একটা নিয়ামক। এবং হচ্ছে আমরা যদি এখান থেকে এস, এবং আমরা যে শীর্ষবিন্দুকে আমরা অলওয়েজ ধরি হচ্ছে এ। তো এটা আমরা ধরে নিলাম এটা মূল বিন্দুগামী একটা পরাবৃত্ত, তাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে কত? 0 0। শীর্ষবিন্দু কত আমাদের? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা 0 0 ধরি, যেহেতু এটা একটা মূল বিন্দুগামী সমীকরণ। আচ্ছা, এই সমীকরণ এই চিত্রটার সাথে কিন্তু সবাই তোমরা পরিচিত। প্রমাণ করলে এটা থেকে আমাদের একটা কমন চেহারা আসে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এটা কিন্তু সবাই পরিচিত। কিভাবে আসছে এটা কিন্তু বিশাল একটা প্রমাণ আছে। তো এই প্রমাণটা আমরা দেখবো এসপি বাই পিএম, এটা তোমরা বই থেকে দেখে নিও। তো এখান থেকে হচ্ছে এই প্রমাণটা আসে। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে সলভ করব হচ্ছে কি? দেখো, আমাদের এ এর ডান পাশে কিন্তু এস অর্থাৎ উপকেন্দ্রটা অবস্থিত সবসময়। এর ডান পাশে হচ্ছে অবস্থিত, এই জন্য হচ্ছে আমাদের এটার যে ভুজ, এটাকে আমরা পজিটিভ এ ধরি। আমরা অলওয়েজ কি ধরি? পজিটিভ এ ধরি, যেহেতু এসটা হচ্ছে প্যারাবোলা সিস্টেমে এর ডান পাশে অবস্থিত, এবং এটা যেহেতু আমাদের এক্স অক্ষ, তাহলে আমরা এখানে কোটিটাকে হচ্ছে 0 ধরি। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax চেহারায় a0। আমরা মনে রাখবো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? a0, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে কি? 0। তাহলে আমরা আমাদের যেটা বের করতে যাচ্ছিলাম আজকে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু অলরেডি বুঝে গেছি। আচ্ছা, এরপর আমরা আরো জানি যে আমাদের অক্ষরেখার যে সমীকরণটা হয়, অক্ষরেখার যে সমীকরণটা হয়, আমরা যদি এখান থেকে এখানেই লিখি অক্ষরেখার সমীকরণ এই চিত্রে, তোমরা অবভিয়াসলি বুঝবা যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে y ইকুয়াল টু 0। এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে ব্যাখ্যা করার মতো কিছু নাই। তো এই চিত্রে আমাদের কি y স্কয়ার ইকুয়াল টু 4ax চিত্রে আমাদের অক্ষরেখার সমীকরণ কি হবে? y ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, তো এতটুকু শেষ। এবার হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে? নিয়ামক রেখার সমীকরণ কি হবে? খেয়াল করলে দেখবা, আমাদের এই যে জেড এ এতটুকু, এতটুকু যে দূরত্ব জেড এ দূরত্ব, এটাকে আমরা চাইলে কত ধরতে পারি? এটাকে কিন্তু আমরা চাইলে এ ধরতে পারি। আমরা বলছিলাম আঁকার সময় জেড এ এবং এস আমরা
সমান দূরত্ব আছে, এস ও যদি এ হয় জেড এও হচ্ছে আমাদের কি হবে, এ হবে। তবে এখানে আলাদা একটা ব্যাপার আছে, কেন? কারণ খেয়াল করে দেখো, আমাদের জেড এ যদি এ হয়, স্মল এ আর কি, এই এম জেড এম যে রেখাটা, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল? অবভিয়াসলি এটা দেখো লম্বা লম্বি আছে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। এবং এই রেখাটা এই শীর্ষবিন্দু এ থেকে কোন দিকে অবস্থিত? ঋণাত্মক দিকে অবস্থিত। আবারও বলি, এই এম জেড এম রেখাটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল এবং হচ্ছে এই এ শীর্ষবিন্দু এ থেকে ঋণাত্মক দিকে অবস্থিত হওয়ায় আমরা জানি যে আমাদের নিয়ামক রেখার সমীকরণ কি দাঁড়ায়? ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে আমরা এক্স পাবো, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের এ থেকে নেগেটিভ সাইডে, এই জন্য আমরা এটাকে মাইনাস এ লিখি। তাহলে আমাদের এখান থেকে চলে আসে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা ব্যাখ্যাটা দিলাম, আমরা কিভাবে একটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এর প্যারাবোলার আলাদা আলাদা অবস্থানগুলো দেখে নিলাম, এবং হচ্ছে আমাদের অক্ষরেখা, নিয়ামক রেখা এবং হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে আমরা বের করি সেটা বুঝে নিলাম। তাহলে চলো আমরা আমাদের ম্যাথে চলে যাই। আমাদের ম্যাথটায় যা যা কিছু বলা আছে, আমরা জাস্ট এস বিন্দুটা হচ্ছে আমাদের 30, এটুকু মনে রাখি। আমরা আমাদের ম্যাথটা স্টার্ট করি। তো এটা আমরা কিভাবে লিখবো? অবভিয়াসলি আমাদের যে প্রশ্ন, আমাদের প্রশ্ন তো একটাই, আমরা লিখবো হচ্ছে ক। দেন হচ্ছে আমরা উত্তর শুরু করব। তাহলে আমরা লিখবো প্রথমে যে দেয়া আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4px মাইনাস 12, প্যারাবোলাটি এস কত? এস হচ্ছে 30 বিন্দুগামী। তাহলে আমরা যারা সরল রেখা বা জ্যামিতি সম্পর্কে ভালো আইডিয়া আছে আমাদের, আমরা কিন্তু জানি যে একটা সরল রেখা যদি কোনো একটা বিন্দুগামী হয়, তাহলে সেই বিন্দু দিয়ে কিন্তু সরল রেখাটা কি হয়, আসলে সিদ্ধ হয়। তাহলে আমরা এখানে চিন্তা করতে পারি, কিন্তু এক্স এর ভ্যালু হচ্ছে 3 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, 0। তাহলে আমরা এই যে সমীকরণ এখানে মান বসাই দিই, অতএব দিয়ে ওয়াই এর ভ্যালু আমরা 0 বসাবো, দেন হচ্ছে 4p, এক্স এর ভ্যালু আমরা 3 বসাই, মাইনাস হচ্ছে 12। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এখান থেকে, আমরা এখান থেকে 12p মাইনাস 12 চলে গেলে 12 চলে আসে, এন্ড p এর ভ্যালু হচ্ছে আমাদের 12/12 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা p এর ভ্যালু কত পেয়ে গেলাম? p এর ভ্যালু হচ্ছে 1 পেয়ে গেলাম। তাহলে p এর ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে আমাদের সমীকরণে কি আসে? আমরা লিখব অতএব প্যারাবোলার সমীকরণ, সমীকরণটা কেমন হবে? y স্কয়ার 4px, তার মানে 4 ইনটু 1 ইনটু x মাইনাস 12। তাহলে এখান থেকে আসতেছে কত? এখান থেকে আসতেছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x মাইনাস 12। ফাইনালি আমরা এখান থেকে y স্কয়ার, আমরা 4 একটা কমন নিয়ে নিতে পারি চাইলে, তাহলে 4 কমন নিয়ে নিলে আসে কি, x মাইনাস হচ্ছে 3। ওকে, এটা আমরা এখান থেকে পাই, এটা আমরা এখান থেকে পাই। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি, আমরা চাইলে এটাকে কিন্তু এভাবে লিখতে পারি, যে আমরা বা লিখে এভাবে কিন্তু প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। খেয়াল করে দেখো, y স্কয়ার পুরোটা হচ্ছে x, এখানে আমাদের a এর মান বোঝাই যাচ্ছে, যেহেতু আমাদের কিছু নাই, তার মানে এর মান হচ্ছে 1। এর মান হচ্ছে আমরা কত পাবো? এর মান হচ্ছে আমরা 1 পাবো। তাহলে আমরা দেখো, এই যে আমরা লিখলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আমরা যদি লিখি এখন a কে প্যারাবোলার, প্যারাবোলার সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ কি জানি, ওই যে কিছু না করছি আমরা, যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে কি আসে চলো দেখি। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের দেখো এই 4a এতটুকু সমান হচ্ছে 4, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 4a ইজ ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে ফাইনালি a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। a ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1 চলে আসতেছে। তাহলে এটা তো বোঝাই গেল এখান থেকে।
আমরা চাইলে এখানে 4a ও লিখে দিতে পারতাম, বাট দরকার নেই আসলে। তাহলে আমরা এখান থেকে 4 ইকুয়াল টু 4 ধরে আমরা এখান থেকে 1 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের x ইকুয়াল টু কত এখানে খেয়াল করে দেখো। আমাদের x ইকুয়াল টু কিন্তু এখানে x মাইনাস 3, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু কত আমাদের এখানে x মাইনাস 3। তো এতটুকুই, আর আমাদের y এর আলাদা করে আমরা এখানে কিছু লিখবো না। তাহলে আমরা এবার চলে যে হচ্ছে আমাদের কি কি বের করতে হবে। আমরা মনে করে দেখি, আমাদের প্রথম প্রশ্ন ছিল উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের ছিল প্রথম প্রশ্ন উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি, আমরা লিখে আসছিলাম, মনে করে দেখো। x এর মান হচ্ছে a0, তাই না? x এর মান হচ্ছে কত, a0। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতেই পারি যে x এর ভ্যালু হচ্ছে কত আমাদের, a0, তাই না? তাহলে x এখানে কে, x এখানে হচ্ছে আমরা x ইকুয়াল টু কত লিখবো, a ধরবো, কারণ আমার সূত্র কি ছিল, ভুজ হচ্ছে আমাদের কত ছিল, a ছিল, তাই না? এবং হচ্ছে কোটি সমান আমরা কি পাবো এখান থেকে, y ইজ ইকুয়াল টু আমরা 0 পাবো। তাহলে দেখো এখান থেকে, আচ্ছা আমরা এখান থেকে লিখতে পারি আমাদের ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু স্মল y, এনাফ, এতটুকু। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমাদের কি আসতেছে, এখান থেকে আমাদের কি আসতেছে, দেখাই যাচ্ছে যে x ইকুয়াল টু যদি a হয়, তো x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে এত। তাহলে আমরা লিখে ফেলি যে x মাইনাস 3 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে x এর ভ্যালু চলে আসে 4 চলে আসে, এন্ড y এর ভ্যালু চলে আসে হচ্ছে 0। তাহলে দেখো আমরা x এবং y এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখবো x, y ইজ ইকুয়াল টু কত বলো তো, 4 0। অনেকে কি করবা, এটাকে হচ্ছে আলফা বিটা ধরে হচ্ছে সলভ করে। তো আমি এত মানে ঝামেলায় যাচ্ছি না, কারণ ওইভাবে চিন্তা করলে আমাদের আসলে আরো দুইটা এক্সট্রা লাগে। আমরা মেইনলি দুইটা প্যারাবোলার চেহারা চিনি তো, আর যদি আমরা লেখচিত্রটা বুঝি তাহলে প্লাস মাইনাস ঘুরে আমরা বুঝতে পারি, কিন্তু আমরা আলফা বিটা ধরবো না, এটা আমাদের এক্সট্রা ব্যাপারটা। তো ব্যাপারটা সেম জিনিস। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু শেষ। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অক্ষরেখার সমীকরণ। মনে করে দেখো তো, খাতায় যে তোমরা লেখছো অক্ষরেখার সমীকরণ কি ধরছিলা, এক্স্যাক্টলি অক্ষরেখার সমীকরণ ধরছিলা যে y ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু তখনও 0, y এর মান এখন y, তাহলে y ইজ ইকুয়াল টু এখনো 0। এটা হচ্ছে y অক্ষরেখার সমীকরণ। তাহলে আমাদের লাস্ট হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা এখান থেকে চলে যাই নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কত আসে এখান থেকে দেখো তো। আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে আমাদের x প্লাস a ইজ ইকুয়াল টু 0, তাই না? আমাদের x প্লাস a হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে x টা তো আমাদের ক্যাপিটাল লিখতে হবে, অর্থাৎ আমরা যেহেতু একটা চেহারার সাথে কম্পেয়ার করতেছি, তাহলে আমাদের হচ্ছে x প্লাস a ইজ ইকুয়াল টু 0। এখন x এর কম্পারিজন আমরা কি পেয়েছিলাম এই অঙ্কে, আমরা পেয়েছিলাম x মাইনাস 3, আর এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো আমাদের কত থাকে, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4 0, অক্ষরেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু 3। এটা কিন্তু একটা সমীকরণ, তোমরা মান ভেবে ভুল করো না। আর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ x মাইনাস 2 ইকুয়াল টু 0। তোমরা চাইলে x ইকুয়াল টু 2 লিখতে পারো। তাহলে কিন্তু চমৎকার ভাবে আমরা বেসিক সহ প্রথম অঙ্কটা শেষ করলাম। তো চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। তো পরবর্তী অঙ্কে দেখো এখানে বলছে, পরবর্তী অঙ্কে এখানে বলছে চিত্রে প্রদর্শিত, এটা অবভিয়াসলি একটা উপবৃত্ত, উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ তোমাকে বের করতে হবে। এখন যারা প্রশ্ন করে বুঝতেছো না কি করতে হবে, দেখো পাশে লিখে দিচ্ছি। তুমি প্রথমে এখান থেকে ই বের করবা, পরে এ বের করবা, পরে নিয়ামক দ্বয়ের হচ্ছে সমীকরণ বের করবা, ঠিক আছে? তাহলে এইটা বুঝতে গেলে আমাদের কি কি বেসিক লাগে চলো একটু দেখে ফেলি। তো দেখাই যাচ্ছে এখানে আমাদের একটা উপবৃত্ত আঁকা আছে। তাহলে চলো আগে আমরা একটু এই নিয়ামক রেখে একটু চিনে নেই, ঠিক আছে? শুধু অঙ্ক করলেই তো হয় না, একটু চিনে আসি। আমরা সবাই জানি আমাদের উৎকেন্দ্রিকতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইসেন্ট্রিসিটি, অর্থাৎ আমাদের ই ওয়ার্ডটা দিয়ে বা ই অ্যালফাবেটটা দিয়ে। এটার মানে কি, এটার মানে তোমরা অলওয়েজ জানো যে এটার মানে হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএন। এই যে ভাগফলটা, এটাকে আমরা কি বলি, উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে উৎকেন্দ্রিকতা। তো এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ এটা প্রুফ আছে বলতে, এবং এটা আমরা সবাই মোটামুটি জানি।
এক্সট্রা জিনিস আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে আমাদের এই উপবৃত্তের যে ই এর মানটা, এটা কিন্তু আমাদের 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়। এই জন্য হচ্ছে আমরা ই ইকুয়াল টু এস কিউ বাই পি এম লিখতে পারি। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বলতে কি বোঝায়, এই যে এতটুকু দূরত্ব, যদি কালার চেঞ্জ করি, এতটুকু দূরত্ব আমাদের ডিভাইডেড বাই এতটুকু দূরত্ব, যদি আমরা ভাগ করি, যে অনুপাতটা আমরা সবসময় পাবো সেটা সবসময় সমান হবে, এবং এইটাকে আমরা বলি হচ্ছে উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, ই। আচ্ছা, তো এই ই মানটা তাহলে অবশ্যই আমাদের ই এর মান হচ্ছে ধনাত্মক উপবৃত্তের ক্ষেত্রে, যেহেতু এটা 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের দেখো এখানে আমাদের অক্ষ আছে। তো অক্ষ আমাদের এখানে দুইটা আছে, একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস। তো আমাদের যে অক্ষে হচ্ছে আমরা দুইটা অক্ষ, তো দুইটা অক্ষের মধ্যে একটা হচ্ছে বৃহৎ অক্ষ আর একটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ। তাহলে আমরা যদি এক্স এক্সিসটাকে, এটাকে আমরা যদি বলি যেটা হচ্ছে একটু দেখতে বড়, তাহলে এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এবং এটাকে আমরা কি অক্ষ বলতে পারি, এটাকে আমরা ক্ষুদ্র অক্ষ বলতে পারি। খেয়াল করবা এই দুইটাকে কিন্তু দুইটা অক্ষ বলা হয়। ঠিক আছে, দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা অক্ষ। আমাদের একটা হচ্ছে বৃহৎ অক্ষ আর একটা হচ্ছে আমাদের কি ক্ষুদ্র অক্ষ বা মাইনর এক্সিস বা মেজর এক্সিস যেটাকে বলে। তো যাই হোক, এখন এই যে বৃহৎ অক্ষ, পুরাটা বৃহৎ অক্ষের মান কত? আমরা জানি পুরাটা বৃহৎ অক্ষের যে মান সেটা হচ্ছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলে পাই 2a। আমরা কি পাই? 2a। আচ্ছা, এখন এ আবার কাকে বলে? আমরা এই যে যেই বিন্দুটা দেখতেছি, খেয়াল করো, এখানে আমরা জানি উপবৃত্তে উপকেন্দ্র থাকে দুইটা। উপবৃত্তে উপকেন্দ্র থাকে, আমি যদি এটা মুছে দেই, আমাদের ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষ বোঝা শেষ। আমাদের উপকেন্দ্রে থাকবে কয়টা? থাকবে হচ্ছে দুইটা। কোনটা কোনটা? এই যে এই এস একটা এবং এই এস প্রাইম একটা, অর্থাৎ দুইটা উপকেন্দ্র থাকে। আমাদের উপবৃত্তে উপকেন্দ্র থাকে কয়টা? উপকেন্দ্র থাকে হচ্ছে দুইটা। আচ্ছা, তো ভালো কথা। আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেন্টার। একটা সেন্টারের ডান পাশেরটা দেখো আমাদের কত, যদি 30, যেহেতু এটা আমাদের এক্স অক্ষের উপরে, এই জন্য আমরা বুঝ পাচ্ছি, কোটি পাচ্ছি না। তাহলে এইটাকে আমরা চাইলে কিন্তু এই পাশে লিখতে পারতাম -30, আমরা চাইলেই লিখতে পারি এটাকে। অর্থাৎ একটা যদি হয় 30 আর একটা হচ্ছে -30, এবং এই যে প্রথম যে ভুজটা, এটা কি আসলে প্রকাশ করা হয় এ দিয়ে, তাহলে এই এস প্রাইমের যে ভুজ সেটা হয় হচ্ছে -এ। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের উপকেন্দ্র যেটা, সেটা হচ্ছে আমাদের a0, এটা আমরা প্যারাবোলাতেও দেখলাম, এবং এখানেও আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের a0 এবং -a0, যেহেতু একটা ও এর ডান পাশে এবং একটা ও এর বাম পাশে অবস্থিত, ধনাত্মক এবং ঋণাত্মকের ব্যাপার থেকে আসছে। আচ্ছা, এখন যদি আরো একটা জিনিস খেয়াল করি, আমরা আরো একটা জিনিস খেয়াল করি, আমাদের যে বৃহৎ অক্ষ, আমাদের যে বৃহৎ অক্ষ, পুরোটা বৃহৎ অক্ষের ভ্যালু হচ্ছে টুয়াইস। আমাদের পুরোটা বৃহৎ অক্ষের ভ্যালু হচ্ছে টুয়াইস এ। মনে রাখবো, পুরোটার কত? পুরোটার হচ্ছে টুয়াইস এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এ। আচ্ছা, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? আমরা যদি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ধরি, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যকে ধরা হয় হচ্ছে টুয়াইস বি। আমরা যদি এখানে স্থানাঙ্ক নিতাম, তাহলে এটাকে আমরা বি ধরতাম, এটাকে আমরা বি ধরি। আচ্ছা, আমরা যখন উৎকেন্দ্রিকতা লিখি, আমরা কিন্তু টুয়াইস এ টুয়াইস বি নেই না, আমরা শুধু এ আর বি নেই। খেয়াল করব, আমরা শুধু কি নেই? এ এবং বি নেই। এ আর বি কিন্তু স্থানাঙ্ক, এ এবং বি হচ্ছে কিন্তু আমাদের স্থানাঙ্ক, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এ এবং বি হচ্ছে আমাদের কি? স্থানাঙ্ক। তাহলে দেখো, আমরা যখন উৎকেন্দ্রিকতা নিব, তখন আসলে আমরা বৃহৎ অক্ষের অর্ধেক নেই, অর্থাৎ বৃহৎ অক্ষের অর্ধেকের দৈর্ঘ্যকে আমরা এ বলি, ক্ষুদ্র অক্ষের অর্ধেকের দৈর্ঘ্যকে আমরা কি বলি? বি বলি। এই জন্যই কিন্তু আমাদের দেখা যায় যে আমরা যখন একটা এই উপবৃত্তের সমীকরণ পাই, আমরা যখন একটা উপবৃত্ত বা ইলিপস, উপবৃত্তের ইংলিশে ইলিপস, আমরা যে উপবৃত্তের সমীকরণটা পাই, তখন আমরা কিভাবে লিখি? আমরা লিখি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডিভাইডেড বাই হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে এখানে আমাদের আবার ডিপেন্ড করা হচ্ছে কোন অক্ষের অর্ধেক দূরত্ব হচ্ছে বা অর্ধেক দৈর্ঘ্য বেশি, তার উপর সমীকরণ হচ্ছে চেঞ্জেবল। কারণ আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে এক্স, অর্থাৎ আমাদের বৃহৎ অক্ষটা অনেক বড়। বৃহৎ অক্ষটা যদি বড় হয়, তাহলে তার অর্ধেক নিশ্চয়ই ক্ষুদ্র অক্ষের চাইতে বড় হবে। তাহলে এখানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে কাজে লাগাতে যাচ্ছি,
এবং এই অর্ধেকের ব্যাপার স্যাপার থেকে আমি বুঝতেছি যে আমাদের এ মাস্ট বি কি থেকে বড় হবে, বি থেকে বড় হবে। এবং আমরা এটাও জানি এ যদি বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয়, আমাদের ইকুয়েশন অনুযায়ী বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার 1 মাইনাস ই স্কয়ার। এটাও কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের উপবৃত্তের যে প্রমাণগুলো আমরা করি সেই প্রমাণের হচ্ছে ফাইনাল লাইন থেকে আমরা নিছি। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ই এর ভ্যালু বের করা। তাহলে ক্যালকুলেশন করলে দেখবা যে আমাদের ই এর ভ্যালু আসে ই স্কয়ার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখো এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করে ফেললাম যে ই এর সাথে জড়িত কে কে, এ এবং বি। এ এবং বি এর পরিচয়টা আসলে কি? তারা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথমে বলছে উপবৃত্তের ই বের করতে। কিছুক্ষণ আগে আমরা বলছি ই মানে হচ্ছে এসপি বাই পিএম। তাহলে দেখো আমরা কিন্তু এসপি এর একটা ভ্যালু দেখতে পাচ্ছি, পিএম এর একটা ভ্যালু দেখতে পাচ্ছি। তাহলে দুইটার ভ্যালু বসাইলে আমরা ই পেয়ে যাব। এরপরে দেখো বলছে উপবৃত্তের এ বের করো। উপবৃত্তের এর পরিচয়টা কি বলবো আমরা? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে দেখো তুমি যদি এখানে আরেকটা সূত্র জানো, আমি যদি এটা মুছে দেই, তোমাকে যেহেতু তুমি প্রথমে ই এর মানটা বের করতেছো, তোমাকে কি করা লাগবে? তোমাকে এমন একটা সূত্র, আচ্ছা আমার স্ক্রিনটা বড় হয়ে গেছে, তোমাকে এমন একটা সূত্র বের করা লাগবে যার সাথে হচ্ছে এ জড়িত। তাহলে এ এর সাথে ই কিভাবে আমরা এটা এখান থেকে বের করতে পারি? কিছুক্ষণ আগে দেখো আমরা বলে আসছি যে আমাদের উপকেন্দ্রের যে মান সেটা কত ছিল? সেটা ছিল হচ্ছে প্রথম বিন্দুটা বুঝটা ছিল হচ্ছে এ, বুঝটা ছিল কত? বুঝটা ছিল হচ্ছে এ। আমরা যদি থিওরি করে থাকি আমাদের এই ও থেকে এস পর্যন্ত, আমরা এই ও এস এই এতটুকুকে আমরা কিন্তু এ ই বলতে পারি। ও এস এতটুকুকে আমরা কি বলতে পারি? এ ই বলতে পারি। যেহেতু এটা আমাদের দুই পাশে আছে এবং এক পাশে প্লাস এক পাশে মাইনাস দেখে আমরা কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে প্রকাশ করি? আমরা লিখি যে আমাদের উপকেন্দ্র হচ্ছে কেমন হয়? প্লাস মাইনাস এ ই হচ্ছে 0। এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এভাবে হয়। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যে এ ই অর্থাৎ এ ই এর গুণফল মিলে হচ্ছে আমাদের কি আসবে? +3 আসবে। এ ই এর গুণফল মিলে আমাদের কি আসবে? +3 আসবে। এবং শুধু এ আমরা কাকে বলি? শুধু এ আমরা বলি বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। আমি মনে কিছুক্ষণ আগে এটাকে এ বলছি, এটা আসলে এ না, এটা হচ্ছে এ এবং ই এর গুণফল। এটার প্রমাণ হচ্ছে তোমাদের বইটা, সেটা দেখে নিও। এটা আমি বলতেছি না, কজ ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, আরো বড় হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমরা যদি উপবৃত্তের ইটা বের করি, আমাদের যেটা চিত্র থেকে এসপি বাই পিএম আছে, সেই এ ই সমান আবার আমরা 3 ধরতে পারবো। সেখানে আমরা ই এর মান অলরেডি জানি, তাহলে আমরা সেখান থেকে এ এর মান পেয়ে যাব। তাহলে আমাদের উপবৃত্তের এ কিন্তু ডান। এবং দেখো আমাকে বলছে নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করতে। তো নিয়ামক দ্বয়ের সমীকরণ আসলে কেমন হয়? তো সমীকরণটা হয় হচ্ছে, দেখো এখানে নিয়ামক কয়টা? একটা আছে এই পাশে, আরেকটা হচ্ছে এই পাশে। এইগুলা হচ্ছে আমাদের নিয়ামক। তাহলে নিয়ামক যেহেতু দুইটা, তাহলে আমাদের অ্যান্সারও আসবে দুইটা। তাহলে আমরা একটা প্লাস পাবো আর একটা কি পাবো? আরেকটা পাবো হচ্ছে মাইনাস। যেহেতু এটা আমাদের কি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অবভিয়াসলি এক্স ইকুয়াল টু কত হবে? আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে দূরত্বটা, অর্থাৎ এই ও থেকে, আই রিপিট, এই ও থেকে এই পর্যন্ত অথবা ও থেকে এই পর্যন্ত যে দূরত্বগুলা, সেই দূরত্বকে যদি আমরা বের করে দেখি আমরা পাবো হচ্ছে এ বাই ই। যেহেতু এখানে দুইটা, তাহলে আমরা পাই হচ্ছে প্লাস মাইনাস এ বাই ই। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে নিয়ামক দ্বয়ের সমীকরণের ক্ষেত্রে আমরা কি পাই? x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। তাহলে আমরা ই বের করব, এ বের করব, দেন হচ্ছে নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করব। তাহলে খুবই সহজ একটা জিনিস, যদি তুমি প্রত্যেকটা জিনিস বুঝো তাহলে কিন্তু এটা খুব সহজে অ্যান্সার করা যায়। তো চলো আমরা অ্যান্সার করা শুরু করে দেই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে খ। খ লিখলে আমাদের এখানে কি আসে? আমরা লিখবো, মনে করি উপবৃত্তের সমীকরণ হচ্ছে কত? এক্স স্কয়ার। তোমরা কিন্তু এই প্রশ্নটার সাথে এই যে ছবিটা এটা দিবা, এই ছবিটা হচ্ছে ড্র করবা। ড্র করলে আসলে তোমাদের জন্য বেটার। এক হাত ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে আঁকা হয়ে গেল, শেখা হইলো,
আর হচ্ছে আমাদের যে এখানে a এর ভ্যালু যে b থেকে বড়, এটা হচ্ছে আমরা ছবি দেখেই বুঝতেছি, একটা নরমাল অ্যাজাম্পশন আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের উপবৃত্তের বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তো যাই হোক, এটা আমরা না লিখি। তাহলে এবার আমাদের উৎকেন্দ্রিকতা সমান আমরা কি জানি? এখান থেকে দেখো, উৎকেন্দ্রিকতা সমান তুমি কি পাবা? উৎকেন্দ্রিকতা ই হলে আমরা জানি কি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এসপি বাই হচ্ছে পিএম। এটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদের এসপি বাই পিএম এর মান কত আসে? এসপি এর মান হচ্ছে 2, পিএম এর মান হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে মেইনলি ই এর ভ্যালুটা পাইলাম হচ্ছে 2/3। ওকে, আচ্ছা, তো আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে তো বেস্ট। এবার আমরা লিখবো যে আমরা জানি যে উৎকেন্দ্রিকতা ই এর সাথে কিন্তু দেখো আমাদের এই উৎকেন্দ্রিকতা ই এর সাথে কিন্তু আমাদের একটা রিলেশন আছে। উৎকেন্দ্রিকতা ই এর সাথে হচ্ছে আমাদের একটা রিলেশন আছে। কিভাবে? আচ্ছা, আমি এটাকে এইভাবে না লিখে আমি লিখি হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটা আগে দিই, এটা বেস্ট। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কি হয়? মেনলি প্লাস মাইনাস ইয়া হয়। তাহলে আমরা এখানে জাস্ট এ ই জিরো লিখি। এই জিরো লিখলে আসলে কি আমরা ধনাত্মক সাইডটা নিচ্ছি, ঠিক আছে? দেন আমরা লিখবো এখানে চিত্রে উপকেন্দ্র এস ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 3, 0। খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে আমাদের এই সমান হচ্ছে কত হবে? 3। তাহলে এই সমান যদি আমাদের এখান থেকে 3 হয়, তাহলে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু আসবে 3/e। তাহলে আমরা এখানে এটা বসাই দিব 2/3। তাহলে 3g মাল্টিপ্লাই করলে আসতেছে কত? 9/2। তাহলে আমরা এখান থেকে এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? এর ভ্যালুটা 9/2 পেয়ে গেলাম। তাহলে আমাদের বলছে নিয়ামক নিয়ামক দ্বয়ের সমীকরণ। তাহলে আমরা একবারে লিখবো নিয়ামক দ্বয়ের সমীকরণ। নিয়ামক দ্বয়ের সমীকরণ জানি কিরকম হয়? আমরা জানি x ইজ ইকুয়াল টু, যেহেতু দুইটা প্লাস মাইনাস এ বাই ই, তো এ বাই ইটা কোথা থেকে আসে? এটা তোমরা একটু প্রমাণ থেকে দেখে নিও, ঠিক আছে? প্রমাণ থেকে দেখলেই বুঝবা। আমি জাস্ট তোমাদেরকে চিনাই দিলাম উপকেন্দ্রকে নিয়ামককে, ঠিক আছে? এটা কিছু ভ্যালু তো আসলে এখন প্রমাণ দেখানো আমাদের পসিবলই না। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, প্লাস মাইনাস আমাদের এখানে কত আসবে? আমরা পাচ্ছি এখান থেকে হচ্ছে এর ভ্যালু 9/2 ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত ছিল? 2/3 ইজ ইকুয়াল টু বা হচ্ছে এক্স। তাহলে আমাদের দেখো এখান থেকে আসে কত? এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 27 বাই হচ্ছে 4। তাহলে আমরা যদি 4টাকে এই পাশে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বা 4x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এত। তাহলে আমরা লিখবো এখন যে আমাদের সমীকরণ দ্বয়, সমীকরণ দ্বয় তুমি চাইলে এখানে অ্যান্সার শেষ করতে পারো, প্লাস মাইনাস দেখে টিচার বুঝে নিবে। অথবা তুমি চাইলে লিখতে পারো যে সমীকরণ দ্বয় হচ্ছে 4x ইকুয়াল টু 27 ও 4x ইজ ইকুয়াল টু -27। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমরা যদি জিনিসগুলো বুঝি আসলে কার মিনিংটা কি, তাহলে কিন্তু ইজিলি সলভ হয়ে যায়। ইজিলি কিন্তু সলভ হয় অনেকে। আমরা ম্যাথ থেকে ছবি এঁকে অভ্যস্ত, কিন্তু ছবি দিয়ে দিলে ম্যাথ করতে পারি না। কারণ আসলে আমরা পরিচয় চিনি না, ক্ষুদ্র অক্ষকে, বৃহৎ অক্ষকে, নিয়ামক রেখাকে আমরা দুমসে মুখস্থ করে ফেলি যে উপবৃত্তের সমীকরণ অমুকটা হইলে এরকম হয়। একটু আসলে ছবিটা দেখে বুঝতে হবে, নাহলে আসলে আমাদের কষ্টটাই বেশি। আচ্ছা, গতে দেখো বলছে এস এস প্রাইম বৃহৎ অক্ষ। আচ্ছা, আমরা দেখে আসি। প্রিভিয়াস দেখো এস এস প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ, এতটুকু হচ্ছে আমরা বৃহৎ অক্ষ ধরতেছি। এস এস প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ, আচ্ছা ভালো কথা। এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে 8 এমন বিশিষ্ট একটা হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। একটা হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এই হাইপারবোলার সমীকরণ আসলে কি জিনিস সেটা একটু দেখি আগে। আর হচ্ছে আমাদের এখান থেকে এই বৃহৎ অক্ষর আসলে ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে ফেলি। তাহলে দেখো এখান থেকে এস এস প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ, ঠিক আছে? আমরা লিখি যে আমরা
2 নং চিত্র থেকে পাই উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্র 30 এটা হচ্ছে এস। আমরা লিখবো যেহেতু এস প্রাইম আমাদের কেন্দ্রের ঋণাত্মক দিকে অবস্থিত, তাই এস প্রাইম হবে কত আমাদের -30। ঠিক আছে, আমরা -30 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা এবার একটু বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা বের করে ফেলি। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলি, এটা আমাদের কিন্তু কাজে লাগবে। আচ্ছা, আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে আমরা যদি বলি, আচ্ছা আমরা হাইপারবোলা আসলে এটা বৃহৎ অক্ষ নামেও চিনি, আর অক্ষ নামেও চিনি। ঠিক আছে, বৃহৎ অক্ষ এবং আর অক্ষ একই কথা। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু বৃহৎ অক্ষ বলছি, আমরা বৃহৎ অক্ষ লিখি। আমরা লিখি বৃহৎ অক্ষ এস এস প্রাইমের দৈর্ঘ্য। খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগের অঙ্কে বলে আসছিলাম যে আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কিন্তু টুয়াইস এ। খেয়াল আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত টুয়াইস এ। তাহলে আমরা কিন্তু আসলে এখান থেকে টুয়াইস এ এর ভ্যালুটা বের করতে যাচ্ছি। আমরা কিন্তু আসলে কি টুয়াইস এ এর ভ্যালুটা বের করতে যাচ্ছি। এখন দৈর্ঘ্য কত হবে খেয়াল করো তো। এই এস থেকে আমি যদি কালারটা চেঞ্জ করি, এই এস থেকে এই এস এস প্রাইম অর্থাৎ এস প্রাইম থেকে এস, এই যে দূরত্বটা, এটা আসলে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওই যে দূরত্ব আমরা বের করা শিখছি, দুইটা বিন্দু থাকলে আমরা সরলরেখার দূরত্ব বের করতে পারি, একদম প্রাইমারি লেভেলের সূত্র, সেটা অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা সেটা অ্যাপ্লাই করি। আমরা এখানে লিখবো যে √, আমাদের একটা হচ্ছে -3 থেকে -3 বাদ, আর একটা হচ্ছে 0 থেকে 0 বাদ। তাহলে বোঝাই যাচ্ছে তোমার এখান থেকে কত একক আসবে, 6 একক চলে আসতেছে। 36 কে রুট করলে আমি একবারে লিখে হচ্ছে 36 একক, দেন হচ্ছে 6 একক। তাহলে দেখো আমাদের টুয়াইস এ সমান কত চলে আসছে, 6 চলে আসছে। আমরা কিন্তু জানি যে বৃহৎ অক্ষকে আমরা টুয়াইস এ দ্বারা এক্সপ্রেস করি। ওকে, বৃহৎ অক্ষ কতটুকু, বৃহৎ অক্ষ হচ্ছে টুয়াইস এ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু টুয়াইস এ হচ্ছে আমাদের 6, তাহলে আমাদের এ সমান কত হবে, এ সমান হয়ে যাবে হচ্ছে ইজিলি 3। আচ্ছা, এ সমান হয়ে যাচ্ছে কত, ইজিলি আমরা পেয়ে যাচ্ছি এ সমান হচ্ছে 3। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হাইপারবোলার ইকুয়েশনটা। যেহেতু আমরা বৃহৎ অক্ষ ধরে এখান থেকে ম্যাথটা করলাম, আমরা যেহেতু বৃহৎ অক্ষ ধরে এখান থেকে আমরা ম্যাথটা করলাম, হাইপারবোলা মানে হচ্ছে কিন্তু আসলে অধিবৃত্ত। আমরা হাইপারবোলা বলতে কি বুঝি, অধিবৃত্তের সমীকরণকে বুঝি। তাহলে অধিবৃত্তের সমীকরণ আসলে কিভাবে লেখা হয় আমরা যদি দেখি, আমরা আগে যেটা দেখে আসছিলাম সেখানে জাস্ট প্লাসের জায়গায় আমরা এখানে মাইনাস লিখি, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো এই দুইটাই হচ্ছে আমাদের এইরকম, আর আরেকটা হচ্ছে ওয়াই দিয়ে আমরা যদি স্টার্ট করি তখন আসলে এটা হয়। যাই হোক, আমাদের অধিবৃত্তের সমীকরণ হচ্ছে আমরা এভাবে দেখি। ওকে, সো এই যে অধিবৃত্তের সমীকরণটা আমরা দেখলাম, ওই অধিবৃত্তের সমীকরণে ই সমান আমাদের অধিবৃত্তের জন্য প্রমাণ করা একটা সূত্র আছে। সেই প্রমাণ করা সূত্রটা কি, স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, এখানে লিখি যে মনে করি আমরা হাইপারবোলাই লিখবো, হাইপারবোলার সমীকরণ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমাদের এখান থেকে কত আসছে, এটা ইকুয়াল টু হচ্ছে আমরা 1 দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে যে এরকম কেন হয়। আমরা নরমালি ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এটা দিয়ে করি, আমরা ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এটা দিয়ে করে ফেলি। এখন কখন আসলে এটা হয়, কখন আসলে অন্যটা হয়, এটা ডিপেন্ড করতেছে তোমার থিওরি জানার উপরে। ঠিক আছে, তুমি থিওরি কতটুকু ভালো করে জানতেছো সেটার উপর হচ্ছে তুমি চেহারা দেখে বুঝে যাইতে পারবা যে আসলে কোনটা কেমন ভাবে হয়। ওকে, তাহলে আমরা বৃহৎ অক্ষ বা আর অক্ষ আর ক্ষুদ্র অক্ষকে আমরা এখানে আসলে অনুবন্ধী অক্ষ নামে চিনি। ঠিক আছে, অনুবন্ধী অক্ষ নামে আমরা চিনি। ওকে, তো যাই হোক,
তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনটার নাম হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা কিন্তু মূল বিন্দুতে আমাদের কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের একটা সমীকরণ, আদর্শ সমীকরণ। ওকে, তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে লিখতে যে উৎকেন্দ্রিকতা E is equal স্কয়ার ধরি 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। যেহেতু আমরা এর ভ্যালুটা বের করে ফেলছি এবং ই এর ভ্যালুটা প্রশ্নে বলা আছে হচ্ছে 8, উৎকেন্দ্রিকতা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 8। ঠিক আছে, আমরা লিখে রাখবো। আচ্ছা, এখানে না আমরা মান বসানোর সময় লিখি, তাহলে আমাদের 8 স্কয়ার হয়ে যাবে, এটা প্রশ্নেই বলা। 1 প্লাস b স্কয়ার বাই হচ্ছে 3 স্কয়ার। আমরা এখানে লিখবো উৎকেন্দ্রিকতা হচ্ছে 8। দেখো, তুমি যদি পারফেক্টলি বোঝো তাহলে কিন্তু আসলে এই ম্যাথটা করা সম্ভব। তোমার আসলে বৃহৎ অক্ষ বলতে আসলে টয়েসে বোঝায় এবং ওইটা দূরত্বের সূত্র দিয়ে থেকে এর মান বের করে উৎকেন্দ্রিকতা যেহেতু দেওয়া আছে তুমি বি এর মানও পেয়ে যাবা, আর এ আর বি এর মান জানলেই কিন্তু আমার হাইপারবোলা চলে আসে। এটা হচ্ছে আমাকে বুঝতে হয়। এখান থেকে আমরা যদি সলভ করে দেখি, তোমরা সলভ করে দেখবা কয়েক লাইন, আমার বি এর ভ্যালু আসবে হচ্ছে 9√7। বি এর ভ্যালু আসছে 9√7। তাহলে আমরা লিখবো অতএব হাইপারবোলার সমীকরণ হচ্ছে কত হবে? এক্স স্কয়ার বাই হচ্ছে এ স্কয়ার, এর ভ্যালু হচ্ছে 3 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 9√7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে যদি আমরা চাইলে এখানেও শেষ করতে পারি, আবার আমরা বাড়াইতে পারি। এক্স স্কয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কয়ার ইজ ডিভাইডেড বাই 567 1। তাহলে আমরা যদি এটা লসাগু করে দেখি, 567 কে 9 দিয়ে ভাগ করলে 63 টাইমস হয়, দ্যাটস ইকুয়াল টু y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ফাইনালি দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম হচ্ছে 63x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 500 এরকম। এইটাই হচ্ছে আমাদের সেই হাইপারবোলার ইকুয়েশন, যে হাইপারবোলাটা কিন্তু আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটা ইজিলি আমরা বুঝতে পারছি। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন গুলো একটু বেশি সহজ, জাস্ট আমাকে বুঝে নিতে হয়। তাহলে আমরা এখান থেকে দেখবো হচ্ছে এবার যে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নটা আর কিছুই না, আমাদের এক নম্বরে কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে আমরা সেই প্রশ্নটা হচ্ছে সলভ করব। এখন তোমাকে আসলে আগে চিনতে হবে যে কণিকটা আসলে কি বা কার সমীকরণ বোঝায়, এই কণিকটা আসলে কার সমীকরণ বোঝায়। তাহলে আমরা এটা শুরুতেই কনফার্ম করে নিব। আমরা লিখবো যে ঘ নাম্বারটা আলাদা করে ফেলি। তাহলে আমরা লিখবো এখান থেকে যে আমাদের এটা কিন্তু একটা বক্ররেখার সমীকরণ। ঠিক আছে, আমরা লিখি প্রদত্ত, প্রথমে আমরা চিনি না ধরো, ঠিক আছে, প্রদত্ত বক্ররেখা। প্রদত্ত বক্ররেখাটা কি আমাদের? আলফা এক্স স্কয়ার প্লাস বিটা ওয়াই স্কয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা আলফা ইকুয়াল টু 18 এবং বিটা ইকুয়াল টু 8 বসাই। মানে লিখি আলফা ইকুয়াল টু 18 ও বিটা ইজ ইকুয়াল টু 8 বসিয়ে, 8 বসিয়ে কি পাই? তাহলে আমরা পাচ্ছি 18x স্কয়ার প্লাস 8y স্কয়ার, বাকি যা যা আছে লিখে যাই। তো আমরা যারা অভ্যস্ত কনিক করে আমরা কিন্তু দেখেই বলে দিতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ, তাই না? তো উপবৃত্তের সমীকরণ আমরা কিভাবে বুঝি? আমরা জানি বক্ররেখা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সম্বলিত পদ থাকে, তাদের সহগ হচ্ছে মানে অসমান থাকে এবং তাদের সাইন থাকে সমান, মানে একই সাইন যুক্ত থাকে। আমি এই কথাটাই লিখবো এখানে, প্রদত্ত বক্ররেখায় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সম্বলিত পদ বিদ্যমান, পদ হচ্ছে বিদ্যমান। তারপর আমরা লিখবো এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে অসমান, সহগ অসমান।
ও একই চিহ্নযুক্ত। যদি এই আলামত গুলা আমরা পাই, কখনো এই আলামত গুলা পাইলে হচ্ছে আমরা তাকে কি বলি, আমরা বলি এটি একটি উপবৃত্তের সমীকরণ। আমরা এখানে লিখবো এটি একটি উপবৃত্তের সমীকরণ। তাহলে কিন্তু আমরা বুঝে গেছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাকে চিন্তা হবে উপবৃত্তের সমীকরণ। যদি আমাদের দেখো এই সমীকরণেই যদি আমাদের কি থাকতো, শুধু এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার থাকতো শুধু, তাহলে এটা প্যারাবোলা হয়ে যেত। আর এবং আমাদের যদি এই একই চিহ্নের জায়গায় ভিন্ন চিহ্ন হইতো, তাহলে এটা হয়ে যেত হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে। তো যাই হোক, আমরা একই চিহ্ন যুক্ত পাইছি, এটা উপবৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে চল আগে ইকুয়েশনটা সলভ করি। সলভ করে এটা আদর্শ আকারে আসলে আগে নেই, আদর্শ আকারে কিন্তু এটা নাই আসলে, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে অতএব 18x স্কয়ার প্লাস 8y স্কয়ার। এই লাইনটাতে তোমাদের অনেকের প্রবলেম হয় যে আমরা আসলে আদর্শ বানাইতেছে ব্যাপারগুলো বুঝি না। আমি একদম ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, আই হোপ এর পরে কেউ ভুলবা না। আচ্ছা, 18x স্কয়ার, আমরা প্রথমে এখানে x জাতীয় গুলাকে একত্র করি। x কে একত্র করলাম, y কে একত্র করলাম, আর আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালুটা সেটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে, এরকম উদ্ভট সমীকরণ সমাধানে। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, দেখো আমরা এই এক্সট্রা থেকে দেখো 18 কমন নিয়ে নিই, যেটা 18 কমন যাচ্ছে, তাহলে থাকো তো এক্স স্কোয়ার প্লাস 4x। এখান থেকে আমাদের 8 কমন যায়, 8 কমন গেলে থাকে কত, y স্কয়ার মাইনাস 4y ইজ ইকুয়াল টু 16। তোমরা চাইলে লাইনগুলো স্কিপ করতে পারো, আমি জাস্ট ডিটেইলসে দেখাচ্ছি। আমার টার্গেট হচ্ছে এবার এই ভেতরটাকে বর্গ আকারে প্রকাশ করা, এটাকেও বর্গ আকারে প্রকাশ করা। এখানে আমরা জোর করে প্রকাশ করি, ঠিক আছে। সেটা ডিপেন্ড করে হচ্ছে এই 4x পর্যন্ত চেহারার উপরে। যেহেতু এখানে তুমি 4x পাচ্ছ, তুমি এখানে জানো অলরেডি তোমার সূত্র হচ্ছে 2ab, a এবং a কিন্তু ফিক্সড। তোমার হাতে স্বাধীনতা আছে বি এর মানটাকে কন্ট্রোল করার। তাহলে যখন তুমি এ এর মান এক্স বসাইলা, সূত্রে 2 বসাইলা, তাহলে বুঝতেই পারতেছো 4x হওয়ার জন্য তোমার প্রয়োজন হচ্ছে কত, এক্সট্রা একটা 2 এর প্রয়োজন, তাইলে কিন্তু 4x হয়ে যায়। তাহলে তুমি এটাও বুঝতে পারতেছো যে তোমার এই 2টা হচ্ছে কি, আসলে এই 2টা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে নিশ্চয়ই এখানে বি স্কয়ার বানাইতে হবে তোমাকে। তাহলে এবার এই কাজটা করার সময় তুমি কি জিনিস এক্সট্রা কাজ করে ফেলছো একটু ভাবো তো। তুমি কিন্তু এইখানে 18, এই 18 গুণ 4 এক্সট্রা লিখে ফেলছো, যেটা আগে ছিল না। 4 তো তুমি ব্র্যাকেটের মধ্যে বসাইছো, কিন্তু বাইরে কিন্তু 18 আছে। তাহলে 18 গুণ 4 অর্থাৎ তুমি 72 কিন্তু এক্সট্রা লিখছো। তুমি এখানে কত এক্সট্রা লিখলা, তুমি কিন্তু এখানে 72 এক্সট্রা লিখছো। তাহলে তুমি এখানে একটা কাজ করবা, তুমি যেহেতু এখানে 72 এক্সট্রা লিখে ফেলছো, তাই তোমার কাজটা হবে এই ডান পাশেও 72 যোগ করে দাও। তুমি ওইখানেও 72 যোগ করছো, ওইখানেও 72 তুমি যোগ করলে, দ্যাটস ইট। এরপরে এই দেখো, এটাকে আমরা মিলাই, এটা হচ্ছে y স্কয়ার মাইনাস 2 ইনটু y হবে, তাই না? তো আমাদের এক্সট্রা কি লাগে বোঝাই যাচ্ছে, তুমি যদি এখানে একটা 2 ইউজ করো তাহলে মিলে যাচ্ছে, আমাদের মাইনাস 4y চলে আসে। তাহলে এখানেও দেখো আমরা 2 স্কয়ার ব্র্যাকেটের মধ্যে অ্যাড করছি, কিন্তু ওইটা সহ হচ্ছে আমাদের কত, 8। 8 4 8 কত আসে, 32। আমি আসলে 32 অ্যাড করছি, তাহলে এখানেও 32 অ্যাড করব। তাহলে দেখো আমাদের কিন্তু এবার কিন্তু সর্ট আউট হয়ে গেছে। আমরা যেভাবে যেভাবে অ্যাড করে আসছি সেভাবে সেভাবে কিন্তু সর্ট আউট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি বা 18, এটাকে আমরা কত লিখতে পারি, x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 8y মাইনাস 2 হোল স্কয়ার। আই হোপ সো এগুলো আর কারো কখনো ভুল যাবে না। আচ্ছা, তো আমাদের আদর্শ চেহারার ডান পাশে কিন্তু 1 থাকে। তাহলে এটাকে আমরা এক কাজ করব, আমরা এখানে এইভাবে লিখি, আমরা প্রত্যেকটাকে ভাগ করে দিব 120 দিয়ে, তাহলে আমাদের 1 চলে আসবে অলরেডি। এটাই কিন্তু আসলে সিস্টেম, এগুলো সলভ করা এটাই সিস্টেম। আমি 120 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করছি। তো ভাগ করার সময় দেখো একটা জিনিস, আমাদের কি কি আসলে বাকি থাকে সেটা চলো দেখে ফেলি। কি আমাদের বাকি থাকে সেটা চলো দেখে ফেলি। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখি, আমাদের উপরে থাকবে x প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের আসে কত, এখান থেকে আসে হচ্ছে, আমরা 18টাকে কিন্তু যদি উপরে না লিখে নিচে লিখি একই জিনিস বোঝায়। আমরা এখানেও সেম কাজ করি, আমি আসলে
18 দিয়ে ভাগ করলাম আর কি প্রত্যেকটাকে, উপরেও করছি নিচেও করছি, 18 18 এক রয়ে গেছে, এই জন্য লিখি নাই। তো এটাকে আমরা একটা শেপ করি এইভাবে, আমি একদম ডিটেইলস দেখাইতেছি দেখে বড় হচ্ছে, ঠিক আছে? তোমরা যখন লাইন স্কিপ করবা বা বুঝে বুঝে করবা তখন আসলে এত লাইন দেখানোর প্রয়োজন নাই। ইকুয়াল টু 1, তাহলে দেখো তো আমাদের ফাইনালি থাকে কত। আমরা এখান থেকে পাচ্ছি x প্লাস 2 হোল স্কয়ার ইজ ডিভাইডেড বাই, আমরা যদি 120 কে 18 দিয়ে ডিভাইড করি আমরা পাই হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 3, এন্ড হচ্ছে এখান থেকে আমরা পাই y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 15। দেখো এটা আমরা একটা সমীকরণ পাই। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পাইছি, চেহারা দেখেই কিন্তু বুঝতেছে এটা একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা লিখবো যে a কে উপবৃত্তের, আচ্ছা এখন তুমি বুঝবা কেমনে এটা কিভাবে, তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে? 20/3, a এর মান b এর চাইতে এখানে আমাদের কি, a এর মান b এর চাইতে কি হচ্ছে, ছোট হচ্ছে না বড় হচ্ছে? b এর মান কিন্তু এখানে বড় হচ্ছে, তাই না? আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে আমাদের b এর মানটা হচ্ছে বড়। কিভাবে চলো এটা দেখতে আগে। একে উপবৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই, এটা লিখে নিও, তুলনা করে পাই যে a স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 20/3 এবং হচ্ছে কি b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 15। আর আমরা যদি উপরের ব্যাপারটাকে চিন্তা করি x x স্কয়ার, তাহলে আমরা এখানে এটাকে এইভাবে লিখবো ক্যাপিটাল x ইজ ইকুয়াল, আমরা যদি এইভাবে লিখতাম আর কি কম্পেয়ারের সময়, তাহলে আমরা এখানে x ইকুয়াল টু লিখবো x প্লাস 2 ও y ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 2। আমরা আসলে কি করলাম, আমরা এখানে আমাদের যে উপবৃত্তের আদর্শ সমীকরণটা আছে, উপবৃত্তের যে আদর্শ সমীকরণটা আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি, আর কিছুই না। মনে করে দেখো আমাদের আদর্শ সমীকরণ কিন্তু এটাই ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হচ্ছে কথা। তাহলে আদর্শ সমীকরণ আমরা পাশে যদি কেউ লিখে দিতে চাও তাহলে সেইভাবে লিখতে পারো যে ক্যাপিটাল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস ক্যাপিটাল y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এর সাথে তুলনা করলে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো পাই। তাহলে আমরা জানি আমাদের উপবৃত্তের কিন্তু চেহারা কিন্তু কমন থাকে, তাই না? কিন্তু আমাদের a এবং b ছোট এবং বড় সাপেক্ষে কিন্তু আসলে ব্যাপারগুলো ঘটে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝতেই পারি যে আমাদের এখানে a এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালুটা আসবে রুট ওভার সামথিং, রুট ওভার 20 বা ভাগ হচ্ছে 3, যেটা আমরা পাই হচ্ছে এর ভ্যালুটা আমরা পাবো অঙ্ক করলে 2.58, আর বি এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 15 কে রুট করলে আসে 3.8, 3.87। তাহলে তুমি বুঝতেই পারতেছো তোমার অঙ্কে কিন্তু কে বড়, তোমার অঙ্কে কিন্তু হচ্ছে বি বড়, বি এর মান বি ইজ গ্রেটার দ্যান হচ্ছে কি হবে, এ হবে। আচ্ছা, তাহলে আমাদের কি কি বের করতে বলছিল, চলো চলে যাই। আমাদের বের করতে বলছিল হচ্ছে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমাদের শীর্ষবিন্দু কিভাবে জানি বের করে, আমরা জানি আমাদের শীর্ষবিন্দু বের করার ওয়েটা কি। তো শীর্ষবিন্দু বের করার ওয়েটা খুবই সহজ। আমাদের যেহেতু বি এখানে বড়, আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে বি বড়, তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা লিখবো যে শীর্ষবিন্দুর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ওয়েট আমি একটু জাস্ট মুছে নেই, স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন হয়, আমরা তো হাইপারবোলার ছবির আমরা প্যারাবোলার ছবি কিন্তু দেখে আসছি কিছুক্ষণ আগে, তাই না? তো শীর্ষবিন্দু কোথায়, কোনগুলা শীর্ষবিন্দু আমরা যদি দেখি, আরো আগে ছিল, এই যে দেখো আমাদের শীর্ষবিন্দু হচ্ছে এই যে এগুলা, এগুলাকে বলে শীর্ষবিন্দু, ঠিক আছে? এই পার্টটা, এই পয়েন্টটা, এগুলো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ওকে, এগুলো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এখানে এখানে। তাহলে দেখো আমাদের যেহেতু এখানে কোনটা বড়, আমাদের অঙ্কে তো বি বড় এর চাইতে, বি যদি বড় হয়, বি যদি বড় হয় আমরা সেখান থেকে কিভাবে শীর্ষবিন্দু বের করা শিখছি, আমরা শিখছি যে উপর এবং নিচে। দেখো তাহলে আমার শীর্ষবিন্দু এইটা হবে এবং এইটা হবে, যেহেতু বি বড় আছে এখানে, তাহলে আমাদের এখান থেকে কি আসবে, আমাদের ওইখান থেকে কি ওয়াই ওয়াই অক্ষ বরাবর কোনো পাবো কিছু, বুঝ পাবো, পাবো না, আমরা পাবো হচ্ছে 0 প্লাস মাইনাস বি। খেয়াল করো এটা হচ্ছে আমাদের পজিটিভ বি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বি। ওকে, দুইটা মিলে হচ্ছে 0 প্লাস মাইনাস বি, দ্যাট মিন্স এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে
প্লাস মাইনাস বি। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বগুলা কিভাবে জানি বের করে? আমি উপকেন্দ্র বুঝে গেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিভাবে বের করবো? উপকেন্দ্রিক লম্ব আসলে কতটুকু? তুমি যদি এখান থেকে একটা কাজ করো, লম্ব টানো, তুমি যদি এখানে একটা লম্ব টানো, এই লম্বগুলো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এরকম। তাহলে আমরা কিন্তু যখন উপকেন্দ্রিক লম্বর প্রমাণটা দেখি, আমরা যখন উপকেন্দ্রিক লম্বের প্রমাণটা দেখি, তখন কিন্তু আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসে আমাদের, বি যদি বড় হয় এ এর চাইতে, তখন আসে হচ্ছে সূত্র অনুযায়ী 2a² / b। এটা হচ্ছে আমাদের ছবি থেকে আমরা চাইলে প্রমাণ করতে পারি। এই প্রমাণটা কিন্তু আমরা বই থেকে মাস দেখে নিব, এই প্রমাণটা কিন্তু আমরা মাস বই থেকে দেখে নিব। কারণ এই জিনিসটা যদি তুমি প্রমাণটা একবার দেখে আসো, তাহলে কিন্তু ইজিলি তুমি বুঝবা যে জিনিসগুলো আসলে কিভাবে আসছে। ওকে, আচ্ছা, এই প্রমাণটা আমি দেখাইতে পারতাম, আসলে এমনি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখাচ্ছি না। তো এইটাই আর কি, যদি এ বড় হইতো তাহলে আমরা কিন্তু উল্টা কাহিনী লিখতাম, তখন আমরা 2b² / a লিখতাম। তাহলে সব তো জানাই, এবার চলো আমরা আমাদের ম্যাথে চলে যাই। তাহলে আমরা দেখলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2a² / b, দ্যাট মিন্স এ বি তোমার জানা জরুরি। এবং হচ্ছে আমাদের শীর্ষবিন্দু ছিল কত, 0 প্লাস মাইনাস বি। তাহলে চলো আমরা আমাদের ইয়েতে যাই, আমাদের অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা এখান থেকে লিখবো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 0 প্লাস মাইনাস বি। তাহলে 0 কার মান, 0 হচ্ছে x এর মান, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের x ইকুয়াল টু কি ছিল, x ইকুয়াল টু ছিল x প্লাস 2। তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের x ইকুয়াল টু আসলে কত আসে, x ইকুয়াল টু আসে হচ্ছে -2। এবং y সমান কত দেখো তো এখান থেকে প্লাস মাইনাস b। প্লাস মাইনাস আমরা দিলাম b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে আমাদের √15। b স্কয়ার যদি হয় 15, তাহলে b এর ভ্যালু হচ্ছে √15। আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে y-2। তাহলে আমাদের এখান থেকে y এর ভ্যালু কত আসে, যদি ওই পাশে চলে যায় এরকম আসে। তাহলে আমরা লিখবো যে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক xy ইজ ইকুয়াল টু -2 2 প্লাস মাইনাস √15। ওকে, যেমন ক্লিয়ার আসুক আমাদের কিন্তু চিন্তা নাই। এরপর আমরা লিখবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। তো আমরা কিন্তু জানি সূত্র হচ্ছে আমাদের কি, প্রমাণ করলে 2a²/b আসে। তাহলে a স্কয়ার এর মান কিন্তু কত জানি আমরা, 20/3। এবং b এর মান আমরা জানতেছি কত, √15। তাহলে আমরা পাচ্ছি কত, 40 ইজ ডিভাইডেড বাই 3√15। সেটা হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্য। এটা কি কাট ছোট করা যায়, 40 ডিভাইডেড বাই 3√15। আরো ছোট করা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এভাবে, তুমি এভাবে লিখতে পারো, 8√15 ডিভাইডেড বাই 9। এটা কিভাবে আসছে ইজিলি বোঝা যায়, তো আমি এটা নিয়ে আর কথা বললাম না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম, কণিকের প্রকৃতিও পেয়ে গেলাম, এবং হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে আগের সমীকরণটা আলফার মান এবার তুমি 9 বসাবা, বিটার মান এবার তুমি মাইনাস বসাবা, তাহলে হচ্ছে প্রকৃতি বের করো, কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যই বার না, এবার হচ্ছে সমীকরণ বের করতে হবে। তাহলে ইজি জিনিস। তাহলে আমরা এখান থেকে লিখে নিব উমো নাম্বারটা, এখান থেকে উমো নাম্বারটা লিখে নিতে পারি। যেমন ইকুয়েশন কি ছিল, আমরা লিখবো আলফা ইজ ইকুয়াল টু 9 ও বিটা ইকুয়াল টু -16 হলে বক্ররেখার সমীকরণ হয়, বক্ররেখার সমীকরণ হয় কি হয়, চলো লিখে ফেলি। y হচ্ছে আমাদের কত, 9x² - 16y² প্লাস 72x - 32y -6। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার কত সালে আসছিল, 10-11 ব্যাচের একটা কোয়েশ্চেন, ঠিক আছে, হুবহু। আচ্ছা, তাহলে আমরা চলে এখান থেকে চলে যাই সলভিং এ, যে আমাদের এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে এইখান থেকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, যেটা কি দেখো এখানে আমাদের এক্স স্কয়ারও আছে ওয়াই স্কয়ারও আছে, ভালো কথা। এক্স স্কয়ারের সহগ হচ্ছে 9, ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে -16, আলাদা। কিন্তু দেখো দুইটার সাইন কিন্তু আলাদা, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। আমরা বলে আসছিলাম
যে সবকিছু ইয়া থাকো সাইন যদি আলাদা হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাকে আমরা হাইপারবোলা বা অধিবৃত্ত বলে থাকি, তাই না? তাকে আমরা কি বলি, হাইপারবোলা অথবা হচ্ছে অধিবৃত্ত। তাহলে আমরা যদি আগের কথাটায় ফিরে যাই, আমরা কিভাবে লিখবো, আমি এটা লিখে দিচ্ছি না, আমরা এই যে এখান থেকে লেখা শুরু করব। প্রদত্ত বক্ররেখায় এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সম্বলিত পদ আছে, সহগ হচ্ছে অসমান, এবং এখানে একই জায়গায় আমরা লিখবো ভিন্ন চিহ্নযুক্ত এটি একটি অধিবৃত্তের সমীকরণ। জাস্ট এতটুকুই, জাস্ট এই কথাটা তুমি লিখে প্রকৃতিটা বের করবা, ঠিক আছে? প্রকৃতিটা বের করবা। তাহলে আমরা এবার চলে যাচ্ছে ম্যাথে, ঠিক আছে? এটা কিন্তু করবা মাস্ট, এটার জন্য কিন্তু 1 মার্কস আছে তোমার। আচ্ছা, এরপর আমরা করবো হচ্ছে এখান থেকে কেন্দ্র বের করবো। এটা আমরা সলভ করে আগের মতো চলো, তাহলে আগের মতো সলভ করতে গেলে এবার কিছু লাইন স্কিপ করি, আমরা ডিরেক্ট 9 কমন নেই। কমন নিলে আসতেছে এক্স স্কয়ার প্লাস 8x, যেটা আমরা আগের বার বুঝছি। এবং এখান থেকে 16 কমন নিলে আসতেছে হচ্ছে 16 কমন নিলে আমাদের y ছিল হচ্ছে কত, দেখো এখানে ভুল ভুল হয়ে যায়। আর 16 কমন নিলে এখানে তো জাস্ট y স্কয়ার আসছেই, এখানে আমরা মাইনাস ভুলে দিয়ে ফেলি, এটা আসলে প্লাস দিতে হয়। 32y থেকে আমরা প্লাস টোয়াইস y পাই, কেন দেখো, আসলে আমাদের মাইনাস এখানে কমন গেছে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আমাদের 16টাকে আমরা ওই পাশে পাঠাই। এবার হচ্ছে দেখো আমরা একবারে করি, আমাদের 9 এখানে, 9 এখানে যদি থাকে তাহলে আমরা মিলানোর জন্য কি চেষ্টা করব, x, তাহলে আমরা এক্সট্রা কত দিব, এক্সট্রা এখানে দিব হচ্ছে 4, 4 দিলে হচ্ছে 4 স্কয়ার, আমরা 8x মিলানোর চেষ্টা করব। তো 4 স্কয়ার যদি আমি এখানে এক্সট্রা দেই, খেয়াল করো 4 স্কয়ার এক্সট্রা দিলে আমরা আসলে 9 ইনটু 4 স্কয়ার এক্সট্রা দিচ্ছি, তাহলে আমাদের আসলে 144 এক্সট্রা অলরেডি এখানে দিয়ে ফেলছি, তাহলে 144টা আমি এখানে অ্যাড করি। ঠিক একই ভাবে -16 y স্কয়ার প্লাস টোয়াইস ওয়াই, এখানে আমরা যদি চেঞ্জ করি আমরা বুঝতেই পারতেছি যে এখানে আমাদের 1 লাগবে এবং টোয়াইস ওয়াই হয়ে যাবে 1 স্কয়ার আসবে। দেখো এখানে আমরা কত এক্সট্রা অ্যাড করলাম, -16 আর 1 গুণ করলে -16 অ্যাড করলাম, তাহলে এখানেও আমরা -16 অ্যাড করব। বোঝাই যাচ্ছে এটা কাটা, তাহলে আমাদের থাকতেছে কি 9x প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 16 y plus 1 whole square is equal to 144। তো ইজিলি আমরা যদি এখানে ডিভাইড করে দেই তাহলে আমরা এখান থেকে পাবো x plus 4 whole square, 144 কে 9 দ্বারা যদি আমরা ডিভাইড করি আমরা পাই হচ্ছে 16, এখান থেকে আমরা পাবো হচ্ছে অবভিয়াসলি ওটা যদি 16 আসে এটা তাহলে মাইনাস উল্টা আসবে। এখানে ক্যালকুলেটর ইউজ করাটা কিন্তু বোকামি, তুমি যখন একবার ক্যালকুলেটর ইউজ করছো 144 কে 9 দিয়ে 16, তো 16 কে ভাগ করলে 9ই আসবে। তো যাই হোক, আমরা লিখবো এইটাকে অধিবৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। তো তুলনা করলে কি পাই, এক্স ইজ ইকুয়াল টু পাই এক্স প্লাস 4, ওয়াই ইজ ইকুয়াল টু পাই হচ্ছে ওয়াই প্লাস 1, এ স্কয়ার পাই হচ্ছে 16 এবং বি স্কয়ার পাই হচ্ছে আমরা 9। সো অবভিয়াসলি এখানেও এ আমরা বড়ই পাচ্ছি। তো যাই হোক, আমরা সেন্টার বলতে কি বুঝি, আসলে সেন্টার মানে হচ্ছে 0 0, তাই না? সেন্টার মানে হচ্ছে 0 0, তাহলে আমরা লিখবো কেন্দ্রের স্থানাঙ্ক, বলে কিন্তু মূল বিন্দুগামী হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এজন্য আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কত ধরবো, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমরা 0 0 ধরবো। তাহলে 0 0 ধরলে আমাদের x ইকুয়াল টু 0 এবং y ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু তো x না, আসলে x এর ভ্যালু হচ্ছে স্মল x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, যেটার মান হচ্ছে x ইজ ইকুয়াল টু -4, y এর ইকুয়াল টু হচ্ছে y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, যেখানে y এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এখান থেকে দেখো x এবং y এর ভ্যালু তুমি আলাদাভাবে কত পেয়ে গেলা, -4 এবং হচ্ছে -1, এটি হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এরপর উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ, এটা আমি ডাইরেক্ট সমীকরণ লিখে দিচ্ছি, এটা তোমরা থিওরি থেকে বুঝে নিও। এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস এ ই। আচ্ছা, প্লাস মাইনাস যদি এই হয় obviously এটা হচ্ছে x equal to plus minus a, তাহলে আমরা এখান থেকে লিখব ক্যাপিটাল x, এটা অবশ্যই ক্যাপিটাল x এর ভ্যালুটা কত ছিল, x plus 4 প্লাস মাইনাস, তাহলে আমরা a এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু পাইছি কিন্তু 4, যেহেতু a স্কয়ার হচ্ছে 16। ওকে, তুমি চাইলে দেখাই দিতে পারো যে এখান থেকে এক লাইন করে দেখাই দিতে পারো যে এর ভ্যালু হচ্ছে 4, এটা আমাদের ইউজ হচ্ছে। তাহলে এর ভ্যালু হচ্ছে 4, আর আমাদের এখানে ই এর ভ্যালু কিন্তু আমরা জানি না, তাহলে আমরা এখান থেকে আলাদাভাবে আগে বের করে নেওয়া উচিত ছিল। আমরা লিখব উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা আমাদের ই স্কয়ার ইজ ইকুয়াল টু
1 প্লাস 1 প্লাস হচ্ছে আমরা যদি দেখি আমাদের কি কি আছে বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা আমরা ইউজ করে আসছি অলরেডি। আমরা এখানে 9/4 দিব, এবং আমরা যদি ডিরেক্টলি চাই তাহলে আমরা ডিরেক্টলিটা দেখি কত আসে। আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে 1 প্লাস 9/4, এটা রেজাল্ট আসছে 13/4, সরি এটা 4 স্কয়ার হবে, এটা 16 হবে, এটা 16 হয়। 1 প্লাস রুট ওভার 9/16, 25/16 আসছিল, এটা রুট করলে 5/4 আসে। আমরা ডিরেক্ট ই এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5/4। এই 5/4 টা হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণে বসাবো। 4 4 কাটা যায়, তাহলে থাকে কত x প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে প্লাস ধরে আমাদের সমীকরণ কি আসে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 5, তার ফাইনালি থাকে x ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ। মাইনাস ধরে কত আসে x প্লাস 4 মাইনাস 5, এখান থেকে আসতেছে x ইকুয়াল টু মাইনাস 9। এই যে দুটো সমীকরণ পাচ্ছি, এই দুটো সমীকরণই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। তো এই দুইটা এবং হচ্ছে আমাদের সেন্টার বের করতে বলছিল, যেটা হচ্ছে -4 -1, যেটা আমরা ওকে বের করে ফেলছি। এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট, এবং আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এবং আমাদের এই অ্যাসাইনমেন্টটা সলভ করতে যে কিছু জিনিস আমরা পরিচয় স্কিপ করে আসছি, সেটা হচ্ছে আসলে অনেক লেন্দি হয়ে যেত, বাট আমি চেষ্টা করছি একদম ন্যূনতম যা না জানলেই না সেটা পরিচয় দিয়ে এবং তোমাদেরকে ওইভাবে বোঝানো, ঠিক আছে। তো অবশ্যই আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করব ওই জিনিসগুলো একটু দেখে নিব, ঠিক আছে, যে জিনিসগুলো আমরা সূত্র মুখস্থ লিখছি। তো দ্যাটস ইট। তো সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ সামনের কোন অ্যাসাইনমেন্ট আবার কথা হবে। আল্লাহ হাফেজ।